তাছাড়া মা বাবাকে ওদের দেখার কেউ থাকবে না। ছেলে ডাক্তারি করলে তো আর এই বাসায় থেকে করবে না, তখন সে যেখানে যাবে আমাকেও নিয়ে যাবে, তখন ওদেরকে কে দেখবে? ম্যাডাম বলল, তুই তো দাদির জন্য চিন্তা করিস না, তোর দাদি তোর বিয়ে দেওয়ার জন্য পাগল হয়েছে। আচ্ছা, রিমনের বাবার সাথে কথা বলে দেখি। রিমনের বাবার সাথে ম্যাডাম আমার বিয়ের পিছিয়ে দেওয়ার জন্য বিষয়ে কথা বলছে, কিন্তু রিমনের বাবা রাজি না। ম্যাডামকে নাকি বলেছে মেয়েটাকে আমরা ছোট থেকে নিছি, আমাদের দায়িত্ব ওরে বিয়ে দেওয়া। প্রকাশের চাইতে ভালো ছেলে আর পাওয়া যাবে না। তারা জানে আরিন আমাদের মেয়ে না, তারপরও বিয়ে করতে রাজি। এমন সুযোগ হাতছাড়া করা যাবে না। তারপরও ম্যাডাম আর কিছু বলেনি রিমনের বাবাকে। বাড়িতে আসার পর রিমনের বাবা সকালে প্রকাশের বাবাকে নিয়ে বের হয়ে সন্ধ্যায় আসে। এই বিষয়টাও আমাকে অনেকটা টেনশনে ফেলেছে। তারা সারাদিন বাইরে কি করে নাকি রিমনকে নিয়ে কোনো কিছু। বিষয়টা না জানলে শান্তি লাগবে না, কারণ রিমনের উপর অনেক ঝড় গেছে। নতুন করে কোনো কিছু হলে রিমনের সাথে আমিও শেষ হয়ে যাব। দুপুরে খাবারের সময় ম্যাডামের সামনে দাদিকে জিজ্ঞেস করলাম, রিমনের বাবা কয়দিন ধরে দুপুরে বাসায় আসে না কেন? তখন ম্যাডাম উত্তর দিল, ওরা কাজে ব্যস্ত, আজকে মনে হয় ব্যাংক থেকে টাকা তুলেছে প্রকাশের বাবাকে দিয়ে। রিমন নাকি এই বাড়িতে আসবে না। তাছাড়া এই বাড়িতে অনেক মানুষ, যদি রিমন আগের মধ্যে কিছু করে, তাই রিমনের মায়ের নামে একটা জায়গা আছে, তার পাশে ইট দিয়ে বেড়া দিয়ে রেখেছিল। এতদিনে মানুষ ডাস্টবিনের রূপ বানিয়ে রেখেছে, সেই জায়গায় এখন বাড়ি করবে। সবকিছু প্রকাশের বাবার কাছে দায়িত্ব দিয়ে রেখেছে। আজকে যদি টাকা তোলার কাজ শেষ হয়, 2 দিন পর আমরা চলে যাব। তার 1-2 মাস পর আবার রিমনের বাবা একা আসবে। আমার ধারণা ঠিক ছিল যে ওরা রিমনকে নিয়ে কিছু একটা করেছে, তবে এবার ভালো কিছু করলো। রিমনের জন্য নতুন বাড়ি করলেই ভালোই হবে, ওর কোনো প্যারা থাকবে না। কিন্তু সে এই বাড়িতে আসবে না কেন? তাইলে কই যাবে? 1-2 মাসের আগেই বের হয়ে আসবে। নতুন বাড়ি করতে তো অনেক সময় লাগবে। তবে যাই হোক, আগে সে বাইর হোক, তারপর দেখা যাবে। দরকার হয় আমার রুম ছেড়ে দিয়ে আমি দাদির সাথে থাকবো। 4 দিন পর রিমনের বাবা ওরা চলে গেছে। মা বাবাকে রেখে দাদি চাইছে মা বাবা দাদির সাথে থাকুক, কিন্তু মা বাবা তার দাদির রুমে থাকবে না, সে তার রুমে একা থাকবে। সে সারাদিন রুমে দরজা বন্ধ করে কার সাথে জানি কথা বলে, আর খাবার সময় খাবার খেতে আসে, আর মাঝে মধ্যে ছাদে গিয়ে বসে থাকে। প্রকাশের বাবা ওরা স্কুলে ভর্তি করার জন্য নিয়ে যাবে। আগের দিন বলে গেছে সকালে যেন রেডি থাকে, কিন্তু পরের দিন সকালে আমরা এত ডাকাডাকি করলাম, ঘুম থেকে উঠে নাই। দুপুরে প্রকাশের মার কাছে গিয়ে বলে, আন্টি এত সকাল কি কেউ ঘুম থেকে উঠে? এতদিন পরে একটু রিল্যাক্সে ঘুমাতে পেরেছি। প্রকাশের মা বলল, এখন তোমার লেখাপড়ার বয়স, ঘুমালে কি হবে নাকি? তাছাড়া বাড়ির কাজকর্ম না করলে শ্বশুর বাড়িতে কাজ করবা কেমনে? তখন মা বাবা বলল, বাড়িতে কাজ করার জন্য কাজের মানুষ আছে, আর যার বাড়িতে বিয়ে করব তার বাড়িতে কাজের লোক না থাকলে বিয়েই করব না। তখন মা বাবা বলল, বাড়িতে কাজ করার জন্য কাজের মানুষ আছে, আর যার বাড়িতে বিয়ে করব তার বাড়িতে কাজের লোক না থাকলে বিয়েই করব না। মাহাবা আমাকে এই বাড়ির কাজের লোক মনে করে। মাঝে মধ্যে দাদিও বলে মাহাবাকে হেল্প করতে, কিন্তু করে না। তাতে আমার কোনো সমস্যা নেই, ওই ছোট মানুষ, তাই ওর কথায় কান দেই না। কিন্তু দিন দিন ওই অন্যরকম হয়ে উঠছে। প্রকাশের রুমে যাতায়াত বেড়ে গেছে। প্রকাশ যখন বাসায় আসে তখন সে ছাদে যাওয়ার নাম করে ওর রুমে চলে যায়। এই বিষয়টা প্রথম আমার চোখে পড়েছে। প্রকাশের বাবা ওরে স্কুলে ভর্তি করার পর সে নানান বাহানায় বই নিয়ে প্রকাশের রুমে যায়। বাড়ির সবাই চোখে বিষয়টা ছিল বাবা ছোট, সে প্রকাশের কাছে যায় পড়ার জন্য। কিন্তু আমি অন্য কিছু দেখেছি। সে নাকি আমেরিকা ইংলিশ মিডিয়ামে পড়েছে, তার তো ইংরেজিতে সমস্যা হওয়ার কথা না, তাহলে সে ইংরেজি বই নিয়ে প্রকাশের রুমে কি করে? আমি ভাবছি প্রকাশকে এই বিষয়ে কথা বলবো, কারণ ওর এখন যে বয়স, এতে উল্টাপাল্টা হয়ে যেতে পারে। এমনি আমেরিকায় তো অন্যগুলোর সাথে এসব করে এসেছে। পরের বার যখন বাবা প্রকাশের রুমে গেছে, আমি প্রকাশকে মেসেজ দিলাম, বাবা বারবার আপনার রুমে যাচ্ছেন, ওর মনে ছেলে মানুষই, আপনি কিন্তু কোনো কিছুতে আগ্রহ দেখাবেন না। প্রকাশ রিপ্লাই দিছে, ও আসেনি, মানা করছি অনেকবার, তারপরও সে আসে। আমি ভাবছি দাদিকে এই বিষয় নিয়ে বলবো। আমি না করলাম দাদিকে বলতে, কারণ দাদি আবার ওর বাবার কাছে বলবে, তখন ঝামেলা আরো বাড়বে। প্রকাশ বলল, ঠিক আছে, তাহলে ওর তুমি সাবধান করে দিও। আমি বললাম, ঠিক আছে। প্রকাশদের বাড়িতে ওই রাতের ঘটনা হওয়ার পর প্রকাশের সাথে আমার সামনাসামনি কোনো কথা হয় না। যদি দরকার হয় মেসেজে কথা বলি। দিন যত যাচ্ছে বাবা প্রকাশের প্রতি তত দুর্বল হচ্ছে। বিষয়টা প্রকাশের মা টের পাইছে, কিন্তু বাবার যে ব্যবহার সেটা দেখে প্রকাশের মাও কিছু বলে নাই। স্কুল থেকে এসে গেমিং খেলা শুরু করে, আর প্রকাশের রুমে থাকলে ওর রুমে চলে যায়। অবশেষে বিষয়টা দাদির চোখে পড়লো। দাদি বাবাকে নিষেধ করলো ওর রুমে যেতে না, কিন্তু বাবা অনেক চালাক ছিল। সে দাদিকে বলে তার সাথে নাকি বড় আপুর বিয়ে দিবে, তাই দুলাভাইকে চেক করতে যাই শালিকাদের উপরে কুমতলব আছে নাকি, যদি থাকে তাইলে ধরা পড়বে। আমরা সাবধান হতে পারবো, যেহেতু বিয়ের পরে এই বাড়িতে থাকবে। আমি বাবার মুখে এই কথা শুনে তার বললাম, কারো ব্যাপারে না জেনে কোনো মন্তব্য করবি না। এই বাড়িতে তারা নতুন আসে নাই যে চরিত্র যাচাই করতে হবে। তখন বাবা আমার মুখের উপর জবাব দিয়ে দিল, তোমার এত জলে কেন? তুমি নাকি ওরে বিয়ে করবা না? ওরে সরাসরি না করে দিয়েছ, তাহলে আমি ওই রুমে গেলে গরমের তেল ছাকা পড়ে নাকি তোমার গায়ে? এই কথা শুনে দাদি বলল, তোরা ঝগড়া থামা,
মাহাবাকে জিজ্ঞেস করলো, আরিন বিয়ে করবে না তোরে কে বলছে? মাহাবা বলছে, প্রকাশ ভাইয়া বলছে। ভাইয়ের সাথে আবুর মেসেজও আমি দেখেছি। বিয়ে ভাঙতে বারবার প্রকাশ ভাইয়াকে রিকোয়েস্ট করেছে। এখন তো দাদি রেগে গেছে, আমাকে বলে লাঙ্গিয়ার লগের আইতে বাগানে যেতে পারে, এখন বিয়ে দিতে চাইছেই রাজি না। দাদির এমন কথা শুনে আমার চোখ দিয়ে পানি চলে এসেছে। প্রকাশ আমার সাথে বেমানি করছে, আমার মেসেজ মাহাবাকে দেখাইছে। এখন বুঝতে পারছি প্রকাশ নিজে মাহাবাকে তার উপর দুর্বল করাইছে, কিন্তু তার কি লাভ, ওর তো গার্লফ্রেন্ড আছে। দাদির চেঁচামেচির শব্দ শুনে প্রকাশের মা রুম থেকে বের হয়ে আমাদের কাছে আসলো। এসে দেখি আমি কান্না করছি। দাদিকে জিজ্ঞেস করলো কি হয়েছে। দাদি বলল, তোমার ছেলে নাকি সে বিয়ে করবে না। প্রকাশের মা বলল, ছোট্ট মানুষ না করতেই পারে, এসব নিয়ে রাগারাগি না করে ভালো করে বুঝাইলে হবে। দাদি আমার দিকে আঙ্গুল উঠিয়ে প্রকাশের মাকে বলল, ওরে তোমরা বুঝাও। তখন আমি আমার রুমে চলে গেলাম। রুমে এসে দরজা বন্ধ করে দিলাম। প্রকাশ আমার সাথে এমনটা কেন করলো, তাই ওর নাম্বার ব্লক করে দিছি। এখন থেকে বাড়িতে কে কি করে সেগুলো দেখি না। আমি যে প্রকাশকে বিয়ে করব না এই খবর রিমনের বাবার কাছেও চলে গেছে। ম্যাডাম আমাকে ফোন দিছে, জিজ্ঞেস করলো বাড়িতে কি হয়েছে। তখন শব্দ আমার উপরে নিলাম। মাহাবার বিষয়টা গোপন করে নিলাম, কারণ ম্যাডাম শুনলে কষ্ট পাবে। এমনিও তার জন্য ওনারা অনেক আঘাত পাইছে। ম্যাডাম আমাকে বললো, বিয়ে করবি না সরাসরি কেন বলতে গেলি? তোরা না বলে আসলাম কয়দিন সময় নিবার কথা বলতে? তখন ম্যাডামকে কি জবাব দিব? সরি বলে দিছি, বললাম আমার ভুল হয়ে গেছে। ম্যাডাম বললো, ঠিক আছে আমি কথা বলে নিব, তুই টেনশন করিস না। ম্যাডামের সাপোর্ট পেয়ে মন ভালো হয়ে গেছে। এখন কে কি বললো না বললো কানে নিব না। কিছুদিন পর রেজাল্ট দিবে, তখন অন্য চিন্তা ভাবনা। ওদিকে দাদির নোংরা কথা শোনার পর দাদির রুমে তেমন চাই না। মা বাবা এখন দাদির আপন হয়ে গেছে। নিয়মিত সে প্রকাশের কাছে যেতে পারে, কোনো বাধা নেই। এখন রিমনের খবর আমি ম্যাডামের থেকে নেই, কারণ কি হয় না না হয়। যেদিন রেজাল্ট দিছে সেদিন রিমনের বাবা আমার সাথে ভিডিও কলে কথা বলেছে। A+ পেয়েছি। প্রকাশের বাবা সবাইকে মিষ্টি খাওয়াইছে। আমি সারা বাড়ি কাজকর্ম করে ভালো রেজাল্ট করেছি, তাই সবাই খুশি। রিমনের বাবা আসবে কয়দিন পর, তখন কোথায় ভর্তি হব না হব সেই উনি ঠিক করবে। আপাতত একটু রিল্যাক্সে থাকি। এইদিকে মাঝে মধ্যে আমি টের পাই মাহা বাবা রুম থেকে বের হয়ে যায় গভীর রাতে। গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে। আমি কিছু বলি না, কিন্তু দিন দিন তার গভীর রাতে যাতায়াতটা অনেক বেড়ে গেছে। তাই আমি ম্যাডামকে বিষয়টা জানাইছি। তখন সাথে সাথে ম্যাডাম মা বাবাকে ফোন দিছে, কিন্তু সে ফোন রিসিভ করে নেয়। তখন ম্যাডাম দাদিকে ফোন দিল। দাদি ঘুমেছিল। ম্যাডামের ফোন পেয়ে ঘুম থেকে উঠে মাহাবাকে ডাকতে লাগলো। তখন আমিও বাহির হলাম। আমাকে জিজ্ঞেস করে, মাহাবা কই রে? আমি বললাম, গিয়ে দেখো তোমার নাতনি উপরে হয়তো। দাদি প্রকাশের মাকে ডাক দিল। প্রকাশের মাকে নিয়ে উপরে গিয়ে মাহাবাকে ডাক দিল। একটু পর মাহাবা দরজা খুলে ওড়না হাতে নিয়ে সোজা নিচে নেমে গেছে। প্রকাশের চেহারাটাও দেখতে তখন সেই ছিল, সারা শরীর ঘামে ভিজে গিয়েছিল। সবার বুঝতে আর বাকি রইল না ওরা এখানে কি করেছিল। দাদি সবাইকে নিয়ে নিচে চলে এসেছে। নিচে এসে মাহাকে ডাক দিল, সে দরজা খুলে না। তখন দাদি আর প্রকাশের মা আমার রুমে আসলো। দুজনে আমার খাটে বসে চুপ করে আছেন, কেউ কথা বলে না। একটু পর দাদি বলল প্রকাশের মাকে, যা কিছু সব তো নিজের চোখেই দেখলাম, এখন কেমনে কি করা যায়? প্রকাশের সাথে যদি মাহাবার সম্পর্ক হয়ে থাকে তাহলে এই মেয়ের কি হবে? ওর সাথে যে বিয়ের সব ঠিকঠাক হয়ে আছে, আর এমন ছেলে কি আরিন বিয়ে করবে? তখন প্রকাশের মা বলল, আমার ছেলে যে এমন কাজ করবে কল্পনা করতে পারি নাই। তখন আমি বললাম, দোষ প্রকাশের না, দোষ মেয়ের। আমরা অনেকবার মানা করার পরও সে কেন গেল ওই রুমে? একটা ছেলের কাছে যদি একটা মেয়ে বারবার যায় তাহলে ওই ছেলে কেমনে ঠিক থাকে? দাদি বলল, আমরা তো বুঝতে পারি না এসব হবে, এখন এর সমাধান কি? আমি বললাম, সমাধান আর কি দিবেন? ওরা তো শুধু আজকে না, আর অনেকবার এসব করেছে। মা বাবা প্রায় রাতেই প্রকাশের রুমে যেত। এখন একটাই সমাধান, ওদের বিয়ে দিয়ে দেন। প্রকাশের মা ও দাদিকে বলল, তাই করেন। রিবনের বাবার ইচ্ছে এক মেয়েকে বিয়ে দেওয়ার, বড়টা না হোক ছোটটাকে দেন। আমি তো মনে মনে অনেক খুশি। দাদি বলল, না তা হয় না, এই কথা রিমনের বাবাকে বলা যাবে না। প্রকাশের মা বলল, আরিন যেটা বলল সেটা যদি সত্যি হয় আর মাহাবা যদি প্রেগনেন্ট হয়ে যায় তখন? দাদি বলল, যদি এমনটা হয় তাহলে ওর সাথে আমাকেও খবর দিয়ে দিবে ওর বাবা। প্রকাশের বাবাকে খবর দিছে, উনিও আসলো। প্রকাশের মা সব ঘটনা বলল। তখন প্রকাশের বাবা চিন্তায় পড়ে গেল, রিমনের বাবাকে জবাব কি দিবে। দাদি আবার গেল মাহাবাকে ডাক দিতে। এইবার ডাক দেওয়ার পর দরজা খুলেছে। আমরা সবাই রুমে গেলাম। মাহাবাকে জিজ্ঞেস করেছে। মাহাবা বলল, আমরা বিয়ে করব। যদি ইচ্ছে করে বলতাম তাহলে কেউ বিয়ে দিত না, তাই প্রকাশই বলল এমনটা করার জন্য। প্রকাশের বাবা প্রকাশকে ডেকে আনলো, জিজ্ঞেস করলো ঘটনা কি সত্য। প্রকাশ ওদের দিকে না তাকিয়ে আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ সত্যি, মাহাবাকে বিয়ে করব। মাহাবা এই বাড়ির মেয়ে, আর আপনারা যার সাথে বিয়ে দিতে চাইছেন সে এই বাড়ির মেয়ে না। প্রকাশের কথা শুনে তার বাবা রেগে গিয়ে বলল, বাড়ি দেখে বিয়ে করতে চাইনি, মেয়ে দেখে বিয়ে করতে চাইছি। এখন যেহেতু আমার কথা রাখিস নাই, এই বিষয়ে আমি নাই। এই কথা বলে প্রকাশের বাবা চলে গেছে। প্রকাশের মা দাদি বলল, এই বিষয় এখন থাক,
আমি রিমনের বাবার সাথে কথা বলিনি। প্রকাশ আর প্রকাশের মা চলে গেছে। মাহাবা রুমের দরজা লাগিয়ে দিছে। দাদি আমাকে বলল তুইও ঘুমা। আমি বললাম না, বাড়িতে এমন ঝামেলা, ঘুম আসবে না। তাই দাদির সাথে দাদির রুমে গেলাম। দাদি আমাকে জিজ্ঞেস করলো এখানে এখন কয়টা বাজে রে? ফোন দিলে কি ধরবে নাকি? আমি বললাম ওদের এখানে এখন কেবল সন্ধ্যা হয়েছে, ফোন দিলে আগে মাহাবা আম্মুকে দেন। দাদি ফোন বের করে দিয়ে বলল নে ফোন লাগা। ম্যাডামকে ফোন দিতেই সাথে সাথে ফোন রিসিভ করলো। দাদি একে একে সব ঘটনা বলেছে। ম্যাডাম রেগে গেছে মাহাবার উপর, বাড়ি থেকে বের করে দিতে বলেছে। এখন আমি ফোন দিয়ে ম্যাডামকে বললাম যা হওয়ার হয়ে গেছে, দুজন দুজনকে ভালোবাসে, এখন ওদের বিয়ে দিয়ে দেন। ম্যাডাম বলল এইটুকু মেয়েকে কেমনে বিয়ে দেই? আমি মনে মনে বলি মেয়ে ছোট হলে কি হবে, সব কাজ তো শেষ ওর। আমি বললাম এখন আর কি করার, বিয়ে ছাড়া তো উপায় নেই। এখন বিয়ে না দিলে সামনে আরো সমস্যা হতে পারে, যেহেতু ছেলের মা বাবা রাজি, কারণ তারাও চায় এই বাড়িতে সম্পর্ক করতে। ম্যাডাম বলল এই সিদ্ধান্ত আমি নিতে পারবো না, ওর বাবা আসুক তখন আমি বলে দেখি সে কি বলে, তখন তোমাদেরকে জানানো হবে। আমার কপালে আজকে মায়ের আছে এই মেয়ের জন্য। এই কথা বলে ম্যাডাম ফোন রেখে দিছে। পরের দিন সকালে রিবনের বাবা আমাকে ফোন দিছে। আমি ফোন রিসিভ করে সালাম দিলাম। উনি সালামের উত্তর নিয়ে আমাকে জিজ্ঞেস করলো ঘটনা কি সত্যি? আমি বললাম যা শুনেছেন সবটা সত্যি, এখন আপনার মতামতের প্রয়োজন। রিবনের বাবা বলল আমি বাবা হয়ে আজ তোমার মতামত জানতে চাইলাম। আমি বললাম আমার আবার কিসের মতামত? আপনারা যেটা বলবেন সেটাই হবে। রিবনের বাবা বলল আমি জানি তুমি কষ্ট পাইছো, কারণ প্রকাশের সাথে তোমার বিয়ের কথা ছিল, কিন্তু আমার মেয়েটা মাঝখানে এসে এমনটা করলো। তখন আমি বললাম এসব থাক, আগে ওদের বিয়ে দেন, আমার কোনো সমস্যা নেই। তাছাড়া মাহাবাকে নিয়ে আপনার টেনশন কমবে, বাড়ির মেয়ে বিয়ে করে বাড়িতেই থাকবে। আমার অনুমতি পেয়ে রিমনের বাবা প্রকাশের বাবা মায়ের সাথে কথা বলে আজকে রাতেই ওদের বিয়ে দিতে বলেছে। রিমনের বাবা এখন আসবে না, সামনের মাসে রিমনকে নিয়ে আসবে বাড়িতে, তখন দেশে এসে বাড়িতে অনুষ্ঠান করবে। এই খবর প্রকাশের বাবা যখন সবাইকে ডেকে বলল তখন সবার আগে আমি খুশি হয়েছি। দাদিকে বললাম টাকা দাও, বাসর ঘর সাজাবো। দাদি বলল আর বাসর ঘর, বিয়ের আগেই সব শেষ। আমি বললাম তুমি কেমনে জানো সব শেষ? এত কথা না বলে টাকা দাও জলদি।